সুস্থতার গোপন কথা আমরা জানাবো। সুধী মণ্ডলী, আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজ আমরা হৃদরোগ বিষয়ে কিছু আলোচনা করব এবং হৃদরোগের ব্যবহারিক এবং খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে এবং এর প্রিভেনশন এবং করণীয় কি, এই সকল বিষয়ে আমরা আজ ডক্টর লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিএসএমএমইউর সাথে আমরা কথা বলবো। ডাক্তার লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম। আমি বিএসএমএমইউতে সহকারী অধ্যাপক হিসাবে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছি। আপনার কাছে আমার প্রথমে একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর এবং স্ট্রোক। যে হঠাৎ হার্ট ফেলিওর হইলো অথবা হার্ট অ্যাটাক করলো অথবা স্ট্রোক করলো, ওরা কোথায় যাবে, কি করবে, জিনিসটাই বোঝে না। এই তিনটার মধ্যে যদি একটু পার্থক্যটা একটু বলতেন। হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর হচ্ছে হার্টের রোগ এবং স্ট্রোক হচ্ছে ব্রেইনের রোগ। হার্ট অ্যাটাক সাধারণত যদি হার্টের রক্তনালী বন্ধ হয়ে হার্টের টিস্যু নষ্ট হতে থাকে, তখন হঠাৎ করে হার্টের রক্তনালী বন্ধ হয়ে টিস্যুগুলো নষ্ট হতে থাকে, তখন এটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। আর হার্ট ফেলিওর হচ্ছে কোনো কারণে যদি হার্টের কর্মক্ষমতা কমে যায়, তখন এটাকে আমরা এই হার্ট ফেলিওর বলি। এবং স্ট্রোক সম্পূর্ণভাবে ব্রেইনের রোগ। যদি কোনো কারণে ব্রেইনের রক্তনালী বন্ধ হয়ে যায় অথবা ব্রেইনের রক্তনালী ছিঁড়ে ব্রেইনের রক্ত ক্ষরণ হয়, তখন এটাকে আমরা স্ট্রোক বলি। তো স্ট্রোকে ইউজুয়ালি আমাদের ব্রেইনের যে হসপিটালগুলো আছে, যেমন ঢাকা মেডিকেল হসপিটাল, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে নিউরো সায়েন্স হসপিটাল, এগুলোতে যেতে হয়। এবং হার্ট অ্যাটাক এবং ফেইলিওরে, স্পেশালি ফেইলিওর যদি অ্যাডভান্স স্টেজে হয় এবং হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিকভাবে আমরা সাধারণত হৃদরোগ হসপিটাল শ্যামলী, তারপরে হচ্ছে হার্ট ফাউন্ডেশন হসপিটাল, বিএসএমএমইউ হসপিটাল এবং ঢাকা মেডিকেল হসপিটালের কার্ডিয়াক বিভাগে যোগাযোগ করার জন্য রোগীদের বলি। আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দিতে চাই যে হার্ট অ্যাটাক হলে কোথায় কোথায় যোগাযোগ করা উচিত। আরেকটা প্রশ্ন ছিল যে ব্লাড প্রেশার বা হাইপার টেনশন, এটা কি হার্টের কোনো সমস্যা? ব্লাড প্রেশার আসলে হার্টের সরাসরি সমস্যা না, এটা সিস্টেমিক একটা ডিজিজ। এটা বিভিন্ন কারণে হতে পারে, এটা কিডনির জন্য হতে পারে, হরমোনাল কারণে হতে পারে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশারের কোনো কারণই পাওয়া যায় না, 80% অধিক ক্ষেত্রে। তো ব্লাড প্রেশারের জন্য হার্টের বিভিন্ন প্রবলেম হয়, কিন্তু এটা সরাসরি হার্টের রোগ না। আচ্ছা, এটা একটু ফিজিওলজিক্যাল বা সাইকোলজিক্যাল কোনো কিছু কি? এটা ব্লাড প্রেশারটা ফিজিওলজিক্যাল, আর সবারই ব্লাড প্রেশার থাকতে হবে, কারণ প্রেশারের মাধ্যমেই হার্ট এই রক্তগুলো বিভিন্ন অর্গানে পৌঁছে দেয়। কিন্তু অতিরিক্ত ব্লাড প্রেশারটা প্যাথোলজিক্যাল। ব্লাড প্রেশার ফিজিওলজিক্যাল, সবারই মানে প্রেশার অবশ্যই থাকতে হবে, প্রেশার না থাকলে রক্ত বিভিন্ন অর্গানে যায় না। কিন্তু অতিরিক্ত ব্লাড প্রেশার, যেটাকে আমরা হাইপারটেনশন বলি, এটাকে প্যাথোলজিক্যাল বলি। আচ্ছা, তো সাধারণ মানুষের একটা ধারণা আছে যে লো ব্লাড প্রেশার মানে কোনো প্রেশার না, এটা ভালো। এইটা সম্পর্কে একজন কার্ডিওলজিস্ট হিসেবে আপনার কি মতামত? এটা একটা ভালো কোশ্চেন করেছেন। আমরা আমাদের চেম্বার প্র্যাকটিসে প্রচুর পেশেন্ট পাই যারা এসে আমাদের কমপ্লেন করে তাদের লো প্রেশার। অ্যাকচুয়ালি লো প্রেশার একটা দীর্ঘদিনের রোগ না, অল্প কিছু লো প্রেশার মানে খুবই গ্রেভ একটা সিচুয়েশন। ইউজুয়ালি হঠাৎ করে রক্তক্ষরণ যদি হয়, তারপরে যদি কোনো কারণে প্রচুর শরীর থেকে পানি বের হয়ে যায়, তারপরে আমরা কিছু কিছু নর্মালি পাই ভেসোভ্যাগাল নিউরোলজিক্যাল কারণে হঠাৎ করে প্রেশার কমে গেলে যখন টিস্যুতে রক্ত চলাচল কম পায়, তখন এটাকে আমরা লো প্রেশার বলি। এটা খুবই তাৎক্ষণিক ব্যাপার এবং আমাদের দ্রুত এটাতে ইন্টারভেন করতে হয়, না হলে রোগীর মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা অনেক পেশেন্ট পাই যারা দুর্বলতার জন্য প্রেশার মেপে এসে বলে যে আমার লো প্রেশার। তো অনেকেরই আমরা আমাদের দেশে অনেক লিন অ্যান্ড থিন বা স্পেশালি মহিলাদের পাই যাদের আপনার প্রেশার হয়তো আমরা সিস্টোলিক প্রেশার যেটা বলি 100-র নিচে বা ডায়াস্টোলিক প্রেশার 60-র নিচে থাকে, তারা ভাবে যে তাদের লো প্রেশার। কিন্তু এটা আসলে আমরা লো প্রেশার বলি না, কারণ এই প্রেশার দিয়েই তার শরীরের স্বাভাবিক কাজকর্মগুলো মেনটেন হচ্ছে, এটাই তার জন্য স্বাভাবিক। তো এটা লো প্রেশার না। কিন্তু লো প্রেশার হচ্ছে সাডেনলি যদি প্রেশার ফল করে এবং যার জন্য টিস্যুতে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়, তখন এটাকে আমরা হাইপারটেনশন বা লো প্রেশার বলি, যার তাৎক্ষণিক ইন্টারভেনশন দরকার হয়। প্রেশারের কারণে কি স্ট্রোক হতে পারে? জি, প্রেশারের কারণে স্ট্রোক হতে পারে। আচ্ছা,
আরেকটা হলো, যদি কোনো পেশেন্ট হয়তো সে তার প্রেশার আছে কিনা জানে না, হঠাৎ করে দেখা গেলো সে অজ্ঞান হয়ে গেল, তো আমার প্রেশার আছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? একটা সাধারণ মানুষ কিভাবে আইডেন্টিফাই করবে যে আমার প্রেশার হচ্ছে? এটা কি কি সাইন সিনড্রোম হতে পারে, আচ্ছা ধারণা দিতে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে প্রেশারের কোনো লক্ষণ থাকে না, প্রেশারের কোনো লক্ষণই পাওয়া যায় না, কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের দেশের অ্যাসপেক্টে প্রায় 30% লোকের আমরা হাইপারটেনশনে ভুগি। মানে আমাদের প্রতি 3 বা 4 জনের মধ্যে একজনের হাইপারটেনশন থাকে। তো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে প্রেশারের কোনো লক্ষণ থাকে না, এবং লক্ষণ যখন প্রকাশ পায়, যখন প্রেশারের জন্য বিভিন্ন কমপ্লিকেশন হয় শরীরে, তখন আমরা প্রেশারের লক্ষণগুলো পাই। তো এই জন্য প্রেশার আছে কিনা এটা জানার জন্য আমাদের যেটা করতে হবে, রেগুলার মাঝে মাঝেই প্রেশারটা মাপতে হবে। এই মাপার মাধ্যমে আমাদের জানতে হবে যে আমাদের প্রেশার আছে কিনা, কারণ আমাদের অনেকেরই প্রেশার আছে যেগুলো আননোটিসড, আমরা জানি না কাজে, এবং আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি করছে। কাজে আমাদের রেগুলার ব্লাড প্রেশার মাপার মাধ্যমে আমাদের সবারই প্রেশার সম্বন্ধে জানা উচিত যে প্রেশার আছে কিনা। আচ্ছা আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল, এটাও আমার ব্যক্তিগত প্রশ্ন। কোনো এন্ডোক্রাইন মেটাবলিক ডিসঅর্ডার, যেমন আপনার যদি ডায়াবেটিক থাকে, ইনসুলিন স্বল্পতার কারণে কারো ডায়াবেটিক হয়, এইটার সাথে প্রেশারের রিলেশন কি অনেক বেশি? আমরা তো দেখি যে ডায়াবেটিকের রোগী কোনো রোগী নাই যার প্রেশার নাই। এগুলো আসলে ডায়াবেটিস একটা ক্রনিক কন্ডিশন। ডায়াবেটিস হলে দেখা যায় আমাদের মানে সাথে সাথে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ডায়াবেটিসের যে কারণ ওবেসিটি, ইনঅ্যাক্টিভিটি, এগুলো ম্যাক্সিমাম রোগ মানে লোকেরই দেখা যায় যে তাদের সাথে সাথে প্রেশারটা কো এক্সিস্ট করে আর কি। সাথে সাথে কারণ যেই সব লোকের দেখা যায় যে ডায়াবেটিস থাকে, সাথে সাথে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় হাইপারটেনশনটা পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাগের সাথে হাইপারটেনশনেরও কি অনেক সম্পর্ক? আমরা শুনি যে যাদের রাগ বেশি ওদের প্রেশার বেশি, আসলে কি তাই? বিষয়টা বিষয়টা মানে না, এটা হচ্ছে আসলে ফিজিওলজিক্যাল রাগ। আমরা হচ্ছে আমাদের বডির প্রেশার ফিক্স না, স্ট্যাটিক না, এটা সব সময় কম বেশি হয়। এটা বিভিন্ন কারণে কম বেশি হতে পারে, যেমন ইমোশনাল, যদি কেউ ইমোশনাল হয়ে যায়, কেউ মানে রাগ করে, কেউ যদি এক্সারসাইজ করে, এবং দিনের বিভিন্ন সময় আমাদের শরীরের প্রেশার বিভিন্ন রকম হয়, এগুলো সবই ফিজিওলজিক্যাল। এই সব কারণে আমাদের প্রেশার বাড়তে পারে, আবার কিছুক্ষণ আমরা যদি পরে এই প্রেশারটা স্বাভাবিকভাবে নিজে নিজেই স্বাভাবিক অবস্থায় চলে আসে। এটা ফিজিওলজিক্যাল, এটা কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন না, এটাকে আমরা হাইপারটেনশন বলি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রেশারের সাথে মানে খাওয়া দাওয়ার কোনো রিলেশন আছে? খাওয়া দাওয়ার রিলেশন আছে। যদি আমরা অনেক ফ্যাটি, মানে আমরা যদি অতিরিক্ত লবণ জাতীয় খাবার খাই, যে খাবারগুলোতে অতিরিক্ত সল্ট থাকে, তাহলে আমাদের হাইপারটেনশন হতে পারে। হঠাৎ বুকের মাঝখানে, ঠিক মাঝখানে ব্যথা, এটা কি হার্টের সমস্যা? এটা পেশেন্ট বুঝবে কিভাবে? বুকের মাঝখানে ব্যথা মানে আসলে বিভিন্ন কারণে হতে পারে। এটা হার্টের জন্য হতে পারে, আপনার এটা ফুসফুসের বিভিন্ন কারণে হতে পারে। হার্টের আমাদের বাইরে যে আমাদের হার্টের ওয়াল থাকে, যেমন মানে রিবস বলি আমরা, হাড্ডি, এগুলোর সমস্যার জন্য হতে পারে, আমাদের অ্যাসিডিটির জন্য হতে পারে, পিত্তথলির পাথরের জন্য হতে পারে। তবে এটা বিভিন্ন কারণে হতে পারে। তবে যদি বুকের মাঝখানে ব্যথা হয়, আমার কাছে মনে হয় নিজে নিজে চিকিৎসা না করে দ্রুত একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত, কারণ সেই এটাকে ডিফারেন্সিয়েট করে সেই এটাকে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করবে। নিজে নিজে বুকের সমস্যাকে অ্যাসিডিটির সমস্যা মনে করে চিকিৎসা না করাই ভালো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, হয়তো দেখা গেলো একটা পেশেন্টের রাত 3টার সময় চেস্ট পেইন হলো, মানে সিরিয়াসলি তার কার্ডিয়াক প্রবলেম হলো, তখন ইমিডিয়েট হোম রেমেডি মানে বাসায় করণীয়টা কি? যে অন্তত হসপিটাল নেওয়ার আগ পর্যন্ত 1-2 ঘন্টা তো আমাদের সময় লেগে যায়, এই সময়টাতে আসলে একটা পেশেন্টের কি করা উচিত? যদি হঠাৎ করে বাসায় বুকে ব্যথা হয় এবং যার কার্ডিয়াক সমস্যা হওয়ার চান্স খুব বেশি, যেমন যে ডায়াবেটিক, যার অনেক দিন ধরে হাইপারটেনশন আছে, যার হার্টের সমস্যা, যে স্মোকার, যাদের হার্টের সমস্যা হওয়ার চান্স খুবই বেশি থাকে, তো তাদের আমরা যেটা বলি, যাদের দীর্ঘক্ষণ বুকে ব্যথা হতে থাকে, তাদেরকে আমরা বলি দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। কারণ হার্টের মাংসপেশিগুলো যত দেরি করবেন তত বেশি নষ্ট হতে থাকে। আপনি যত দ্রুত যাবেন তত তাড়াতাড়ি হার্টের এই রক্ত চলাচল স্বাভাবিক করে মাংসপেশিগুলোকে
সংরক্ষণ করা যায়। তাই আমরা যেটা বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত নিকটস্থ হসপিটালে যাওয়ার জন্য, যেখানে কার্ডিয়াক ফ্যাসিলিটি আছে। আমরা একটা জিনিস অনেক সময় করতে পারি, যেটা হচ্ছে যে আমরা কিছু রক্ত তরল করার ওষুধ, আমরা যেগুলোকে অ্যাসপিরিন অথবা ক্লোপিডেগ্রুল বলি, এগুলো আমরা একটা লোডিং ডোজ বলি, একসাথে 4টা করে খেয়ে নিতে পারি। এটা খেয়ে দ্রুত হসপিটালের দিকে রওনা দিতে পারি। অনেকের বাসায় আজকাল যারা খুব কনসিয়াস আপনার নাইট্রোগ্লিসারিন স্প্রে রাখে, এগুলো কি দেওয়া সমীচীন যদি পেইন হয়? পেইন হলে নাইট্রোগ্লিসারিন দিতে পারে। নাইট্রোগ্লিসারিন আমরা ইউজুয়ালি 5 মিনিট পর পর ইউজুয়ালি দিতে বলি, 2 বা 3 বার, কারণ নাইট্রোগ্লিসারিন প্রেশার ফল করে। তবে এটা যদি কোনো মানে বুকে ব্যথা না কমে, তাহলে অবশ্যই দ্রুত হসপিটালে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে চেস্ট পেইনের সাথে হার্ট ফেলিউরের সম্পর্কটা কি? চেস্ট পেইন, অ্যাকচুয়ালি চেস্ট পেইন হয় হচ্ছে আমরা যেটাকে বলি হার্ট অ্যাটাকে, অথবা হার্টের রক্ত চলাচল কমে, যেটাকে আমরা বলি অ্যানজাইনা। এগুলো হার্টের রক্ত চলাচল কমে যাওয়ার জন্য, অথবা হার্টের রক্ত চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হলে চেস্ট পেইন হয়। তো এগুলো হার্টের কর্মক্ষমতা কমিয়ে দেয়, এবং হার্টের কর্মক্ষমতা কমে গেলে তখন রোগী সাধারণত ফেইলিওরের দিকে চলে যায়। মানে হার্টের কর্মক্ষমতা কমে গেলে, হার্ট যদি মানে পরিপূর্ণরূপে রক্ত পাম্প না করতে পারে ইফেক্টিভলি, তখন এটাকে আমরা হার্ট ফেলিওর বলি, তখন ফেলিওরের দিকে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা খুব রিলেটেড, এটা আমাদের দেশে বিশেষ করে ফিমেল পেশেন্টেরই বেশি আমরা দেখি, থাইরয়েড হরমোনের মাত্রার তারতম্যে কি হার্টের কোনো সমস্যা হতে পারে? ধন্যবাদ। থাইরয়েড হরমোন আসলে এমন একটি হরমোন যার জন্য শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গেরই সমস্যা হতে পারে। থাইরয়েড হরমোনের সাথে হার্টের নিবিড় যোগাযোগ আছে। যেমন থাইরয়েড হরমোন মানে 2 ধরনের প্রবলেম হতে পারে এটাতে। একটা হচ্ছে থাইরয়েড হরমোন, ইউজুয়ালি আমরা যেটা বেশি পাই, থাইরয়েড হরমোন কমে গেলে যেটাকে আমরা বলি হাইপোথাইরয়েড। আবার কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েড হরমোন বেড়ে যায়, এটাকে হাইপার থাইরয়েড বলি। দুটোতেই হার্টের বিভিন্ন ধরনের প্রবলেম হয়। যেমন হাইপোথাইরয়েডে হতে পারে হার্টের রেট কমে যেতে পারে, আমরা যেটাকে বলি ব্র্যাডিয়ারিথমিয়া, ব্র্যাডিকার্ডিয়া। তারপরে থাইরয়েড হরমোনের কারণে হার্টের বিভিন্ন আমাদের শরীরের রক্তনালীগুলো একটু ইউজুয়ালি খুবই ফ্লেক্সিবল থাকে, আমরা বলি কমপ্লায়েন্ট। এগুলো স্টিফ হয়ে হার্ট প্রেশার, হাইপার টেনশন হতে পারে। থার্ড হচ্ছে হার্টের আমাদের শরীরের বিভিন্ন পানি জমে যেতে পারে, লবণ এবং পানি জমে ইদিমা হতে পারে, অর্থাৎ শরীর ফুলে যেতে পারে। তারপরে হচ্ছে হার্টের মধ্যেও পানি জমে যেতে পারে, এবং এগুলো হচ্ছে হাইপোথাইরয়েডের লক্ষণ। হাইপার থাইরয়েডের ক্ষেত্রে নারীর গতি, যেটাকে বলি আমরা, হৃদের স্পন্দন বৃদ্ধি পেতে পারে, অনেক ট্যাকিকার্ডিয়া বলি, হার্ট রেট বেড়ে যেতে পারে। সেকেন্ড হচ্ছে হার্টের বিভিন্ন ধরনের অনিয়মিত হৃদস্পন্দন, যেটাকে আমরা অ্যারিথমিয়া বলি, যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মেডিকেল ভাষায় বলা হয়, এগুলো হতে পারে। এবং এখানেও হাইপার টেনশন ডেভেলপ করতে পারে। কখন রিং পরানো হয়, কখন ওপেন হার্ট সার্জারি করানো হয়? একজন মানে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসেবে আপনার ওপিনিয়নটা কি? এটা হচ্ছে একজন ক্লিনিশিয়ান অথবা একজন কার্ডিয়াক সার্জন নেবে এটা, আর এটা সুনির্দিষ্ট গাইডলাইন আছে। দর্শকদের বোঝার সুবিধার জন্য আমরা বলবো, যখন হয়তো 1 বা 2টি রক্তনালীতে ব্লক হয়েছে, যেগুলো আমরা ব্লকের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন লেন্থ বলি আমরা, এই লেন্থগুলো ছোট ছোট 1টা বা 2টা রক্তনালীতে ব্লক হয়েছে, তখন আমরা ইউজুয়ালি রিং পরানোর মাধ্যমে চিকিৎসা করি। কিন্তু যখন দেখা যায় যে ডিজিজটি কমপ্লিকেটেড, বিভিন্ন রক্তনালীতে 2-এর অধিক রক্তনালীতে ব্লক হয়েছে, যেগুলো লেন্থ অনেক বড়, খুবই কমপ্লিকেটেড, ক্যালসিয়াম জমে শক্ত হয়ে গিয়েছে, তখন আমরা সাধারণত রোগীকে বাইপাস বা ওপেন হার্ট সার্জারি করতে পারি। ধন্যবাদ। এতক্ষণ আমরা হৃদরোগের যে ক্লিনিক্যাল বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা নিলাম। আমাদের মধ্যে অনেকেরই অনেক ভুল ধারণা ছিল, যেগুলো আমরা অনেকে বুঝতে পারি না। তো আমাদেরকে ডাক্তার লোহানী তাজুল ইসলাম সাহেব একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসেবে বিষয়গুলো খুব পরিষ্কার এবং সুন্দরভাবে এবং গ্রহণযোগ্যভাবে আমাদেরকে বলেছেন। আশা করি আমরা এতে উপকৃত হবে। আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা।